আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমরা এখন দেখতে দেখতে পরিসংখ্যান ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টারে চলে এসেছি। এটা হচ্ছে চ্যাপ্টার 8 এবং এটাই পরিসংখ্যানের সবচেয়ে ছোট চ্যাপ্টার। ঠিক আছে? এটা হচ্ছে এই চ্যাপ্টারে হচ্ছে মেইনলি সব কিন্তু থিওরি এবং এই থিওরিগুলা কিন্তু খুবই সিম্পল টাইপের থিওরি। ঠিক আছে? সো আমাদের বেশি সময় লাগবে না এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে। লেটস ডাইভ ইনটু ইট। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান। সো আমরা জেনেছি যে আম আমাদের ডেইলি লাইফের সবকিছুই যদি সংখ্যায় প্রকাশ করা হয় তাহলে সেটাকে পরিসংখ্যান বলে। সো তুমি জানতে চাইতে পারো যে বাংলাদেশের জনসংখ্যা কত? তুমি জানতে চাইতে পারো বাংলাদেশে কি পরিমাণ ধান উৎপাদিত হচ্ছে? বা রপ্তানির পরিমাণ কত, আমদানির পরিমাণ কত? এই জিনিসগুলা তুমি যখন জানতে চাও, এই যে এই প্রত্যেকটা জিনিসই তো পরিসংখ্যান আমরা জেনেছি। এখন তুমি এগুলা কিভাবে জানবে? কোথাও প্রকাশ হলে তাহলেই তো তুমি জানতে পারবে না। তুমি randomly তো যেকোনো জায়গা থেকে এগুলো জানতে পারবে না। সো এখন আমরা প্রকাশিত পরিসংখ্যান কি সেটা জানব। প্রকাশিত পরিসংখ্যান হলো মেইনলি যে সকল পরিসংখ্যানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রশাসনিক কাজে ও দেশের উন্নয়নের জন্য তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ করে থাকে তাকে প্রকাশিত পরিসংখ্যান বলে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন অবস্থার উপর ভিত্তি করে তাদের প্রশাসনিক ও অন্যান্য কাজ হতে পারে উন্নয়ন বা অন্য কোনো উদ্দেশ্য জন্য যে সমস্ত তথ্য প্রকাশ করে থাকে তাকে প্রকাশিত পরিসংখ্যান বলে। এখানে আমরা দুইটা উদাহরণ দেখতে পাচ্ছি পরিসংখ্যানের, এবং এইগুলা সাধারণত বই আকারে, রিপোর্ট আকারে, বুলেটিন আকারে প্রকাশিত হয়। ঠিক আছে? এখন আমরা বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান কি দেখব। বাংলাদেশের বিভিন্ন সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা ও বিভিন্ন পত্রপত্রিকা দেশের সার্বিক উন্নয়নে যে সমস্ত পরিসংখ্যানিক তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ ও প্রকাশ করে থাকে তাদেরকে সামগ্রিকভাবে বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান বলে। সো বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান কি কি নিয়ে কনসিস্ট অফ? কি কি? সরকারি, আধা সরকারি, আধা সরকারি প্লাস হচ্ছে কি বেসরকারি। এই প্রতিষ্ঠানগুলা পরিসংখ্যান প্রকাশ করে থাকে। ঠিক আছে? এবং এখানে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি ফরেন ট্রেড স্ট্যাটিস্টিক্স অফ বাংলাদেশ, দি ইয়ার বুক অফ এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স অফ বাংলাদেশ, এগুলা হচ্ছে প্রকাশিত পরিসংখ্যানের উদাহরণ। ঠিক আছে? এখন বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানকে এখানে দেখানো হয়েছে যে সংগৃহীত উৎসের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়। আমরা যেটা আগে জেনেছি সরকারি, আধা সরকারি ও বেসরকারি পরিসংখ্যান। এখন আমরা এগুলা আরেকটু ব্রড ওয়েতে দেখব। সরকারি পরিসংখ্যান হচ্ছে যে সকল পরিসংখ্যান দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা মন্ত্রণালয় কর্তৃক সংগৃহীত, সংকলিত ও প্রকাশিত হয় তারা সেগুলোকেই সরকারি পরিসংখ্যান বলা হয়ে থাকে। ঠিক আছে? যেমন এটার মধ্যে আছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এছাড়া আছে জনশুমারি রিপোর্ট। এইসব প্রতিষ্ঠানগুলো দেশের বিভিন্ন বিষয় যেমন কৃষি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, আদমশুমারি ও নানান বিষয়ের তথ্য সংগ্রহ করে বুলেটিন আকারে প্রকাশ করে থাকে। ঠিক আছে? এখন আমরা দেখব আধা সরকারি পরিসংখ্যান বা সেমি অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স। এটাকে সরকারি পরিসংখ্যানের আত্মীয় বলা যায়। মানে এটা পুরোপুরি সরকারিও না, আবার প্রাইভেটও না বা বেসরকারিও না। সো যে সকল পরিসংখ্যান দেশের বিভিন্ন স্বায়ত্তশাসিত বা আধা সরকারি প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত, সংকলিত ও প্রকাশিত হয় সেগুলোকে আমরা বলে থাকি কি আধা সরকারি পরিসংখ্যান। এটার মধ্যে আছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা BRRI কর্তৃক প্রকাশিত বার্ষিক প্রতিবেদন। সো আরেকটা
বৈশিষ্ট্য আমরা যদি দেখি যে সরকারি পরিসংখ্যানের যে পারিসংখ্যানিক তথ্যগুলা সংগ্রহ করা হয় এগুলা প্রাথমিক তথ্য হতে পারে এবং মাধ্যমিক তথ্যও হতে পারে, ঠিক আছে। অ্যান্ড আধা সরকারি পরিসংখ্যানেও সংগৃহীত তথ্যগুলা প্রাথমিকও হতে পারে আবার মাধ্যমিকও হতে পারে। এখন আমরা লাস্ট প্রকারভেদটা দেখব, যেটা হচ্ছে বেসরকারি পরিসংখ্যান। যে সকল পরিসংখ্যান বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, মানে ধরো এনজিও অথবা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত, সংকলিত ও প্রকাশিত হয় তাদেরকে আমরা বলে থাকি বেসরকারি পরিসংখ্যান, ঠিক আছে। এর মধ্যে আছে যেমন WHO, WB, ILO অথবা কোনো গবেষণা প্রতিষ্ঠানও হতে পারে, ঠিক আছে। এখানে এক উদাহরণ হিসাবে আছে ICDDRB কর্তৃক প্রকাশিত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরিসংখ্যান। এখন WHO যদি বলে থাকে তাদের তথ্যের ভিত্তিতে যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি খুব ভালো, তাহলে কি মানুষ এটা বিলিভ করবে? অবভিয়াসলি বিলিভ করবে। কারণ হচ্ছে কি, তারা তো হচ্ছে তথ্য সংগ্রহ করে, তাই না? তথ্য সংগ্রহ করে সেটার বেসিসে তারা তাদের বিভিন্ন প্রকাশনাগুলো করে থাকে। এখন যদি কোনো ইউটিউবার বলে যে বাংলাদেশের জনসংখ্যা 15 কোটি, তোমরা কি অমনি বিলিভ করে ফেলবা? অবভিয়াসলি না। কিন্তু যদি এটা হচ্ছে কি বলে, বিবিএস যদি এটা বলে, তাহলে মানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যদি এটা বলে, তাহলে কিন্তু তোমরা এটা অবভিয়াসলি বিলিভ করবা। এখন আমরা বাংলাদেশে এই যে প্রকাশিত পরিসংখ্যান, এগুলার কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেগুলা দেখব। সীমাবদ্ধতাগুলা হচ্ছে কি, যে প্রথমে আছে নির্ভুল তথ্যের অভাব, অর্থাৎ এই যে সংগৃহীত তথ্যগুলা এগুলা যে নির্ভুল হবে সেটা কিন্তু 100% শিওর না। দেন তথ্য সংগ্রহের প্রতিরূপতা, তারপর হচ্ছে তথ্যের কার্যক্ষেত্রের সীমাবদ্ধতা, অর্থাৎ এই তথ্যগুলা শুধুমাত্র প্রতিষ্ঠানগুলা তাদের নিজের প্রয়োজনে সংগ্রহ করে থাকে, ঠিক আছে। সো তাদের কার্যক্ষেত্র কিন্তু সীমাবদ্ধ। দেন তথ্যের অসম্পূর্ণতা, বাংলাদেশের প্রতিষ্ঠানসমূহ নিজস্ব পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে, যেটার কারণে তাদের অসম্পূর্ণতা থেকে যায় তাদের তথ্যে। দেন বৈজ্ঞানিক পদ্ধতি ইউজ করা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। তারপর হচ্ছে তথ্যের অসম্পূর্ণ উপস্থাপন, অধিকাংশ পরিসংখ্যান বিবরণীতে তথ্যের উদ্দেশ্য, তাৎপর্য ও অনুসন্ধান ক্ষেত্র ও সংকলন পদ্ধতি প্রভৃতি সম্পর্কে ব্যাখ্যা না থাকায় তাদের উপস্থাপনা অসম্পূর্ণ থেকে যায়। দেন প্রকাশনা বিলম্বনা, অধিকাংশ ক্ষেত্রে সংগৃহীত তথ্য প্রকাশনায় অহেতুক বিলম্ব ঘটে বা লেট হয়, ঠিক আছে, প্রকাশ করতে। তারপর আসি, এখন তো আমরা সীমাবদ্ধতাগুলা দেখলাম না। এই যে বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের উৎকর্ষতা বৃদ্ধির জন্য কিছু সুপারিশ এখানে দেওয়া হয়েছে। এখন আমরা সেই সুপারিশগুলা দেখব। প্রথমতই বলা হয়েছে যে, কি বলা হয়েছে? প্রথমতই দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত পরিসংখ্যানবিদদের সাহায্যে তথ্য সংগ্রহ, উপস্থাপন ও বিশ্লেষণ করা। সো বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের উৎকর্ষতা বৃদ্ধির জন্য প্রথম কি বলে সুপারিশটা কি, যে একজন দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত পরিসংখ্যানবিদদের সাহায্যে তথ্য সংগ্রহ, উপস্থাপন করতে হবে। দেন বৈজ্ঞানিক পদ্ধতি ইউজ করতে হবে। তথ্য সংগ্রহের পুনরাবৃত্তির জন্য বাংলাদেশে তথ্য সংগ্রহকারী একটি পৃথক বিজ্ঞানসম্মত প্রতিষ্ঠা করতে হবে। তারপর আরো কিছু সুপারিশ আমরা দেখি। বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানে অত্যাধুনিক মুদ্রণ যন্ত্র ব্যবহার করলে প্রকাশনার শৈল্পিক মান অনেক বেড়ে যাবে, অর্থাৎ অত্যাধুনিক বা আধুনিক মুদ্রণ যন্ত্র ইউজ করতে বলা হয়েছে। দেন তথ্য সংগ্রহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করা, তথ্য সংগ্রহে তথ্যের একক নির্ধারণ, সঠিকতার মাত্রা নির্ধারণ এবং সঠিক প্রশ্নমালা প্রণয়ন করা উচিত।
সো এগুলাই হচ্ছে পরিসংখ্যানের উৎকর্ষতা বৃদ্ধির জন্য কিছু সুপারিশ। এখন নেক্সট টপিক আমরা দেখি, সেটা হচ্ছে আচ্ছা, এখানে আরো কিছু সুপারিশ আছে। পরিসংখ্যানিক পদ্ধতিগুলোর যথার্থতা, অর্থাৎ এগুলা সঠিক কিনা যথার্থতা পরীক্ষা করার জন্য দেশে অধিক সংখ্যক প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থা স্থাপন করা প্রয়োজন। অর্থাৎ বলা হয়েছে এই যে পরিসংখ্যানিক বিভিন্ন পদ্ধতি আমরা ইউজ করি, এগুলা ঠিক কিনা সেটা পরীক্ষা করার জন্য দেশে অধিক সংখ্যক প্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করতে বলা হয়েছে। সংগৃহীত তথ্য বিশ্লেষণ ও রিপোর্ট প্রকাশে বিলম্বতা দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। তথ্য সংগ্রহের পূর্বে সংগ্রহকারীকে সংগ্রহীত তথ্যের বিষয়বস্তু সম্পর্কে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া উচিত। ঠিক আছে, এগুলাই হচ্ছে কি বলে কতিপয় সুপারিশ। এখন এই যে বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের কিছু দোষ ত্রুটি তো আছে, এগুলা কিভাবে কি বলে দূর করা যায় আমরা সেগুলা জানবো এখন। সো আমরা এর আগে তো সীমাবদ্ধতাগুলো জেনেছি, তাই না? এখানে হচ্ছে এই যে সীমাবদ্ধতা বা ত্রুটি দূর করার কিছু উপায় এখানে বলা আছে। প্রথমত হচ্ছে পরিসংখ্যান বা তথ্য সংগ্রহ ও প্রকাশনার জন্য সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও গড়ে তুলতে হবে। অর্থাৎ সরকারি প্লাস বেসরকারি প্রতিষ্ঠান মিলে তথ্য সংগ্রহ ও প্রকাশনার কাজে অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, দেন পরিসংখ্যান প্রকাশনা সমূহ নিয়মিত ও যথাযথ হতে হবে। নিয়মিত প্রকাশনা আমরা যদি মনে রাখার জন্য ছোট করে পয়েন্ট লিখে রাখি, আমরা এভাবে ছোট করে পয়েন্ট লিখে রাখতে পারি, ঠিক আছে, মনে রাখার জন্য। দেন এটা হচ্ছে কি তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান সমূহের অদক্ষতা দূর করার ব্যবস্থা নিতে হবে। এটা কিভাবে করবা? এটা হতে পারে দক্ষ জনবল রিক্রুট করার মাধ্যমে। ঠিক আছে, দক্ষ জনবল। তারপর হচ্ছে পরিসংখ্যান পরিবেশনাকারী বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের ব্যবস্থা থাকতে হবে। এই পয়েন্টটাকে আমরা ছোট করে লিখতে পারি সমন্বয়। ঠিক আছে, এখন আমরা আরো কিছু পয়েন্ট দেখি। তথ্য সংগ্রহ বিষয়ে গবেষণার জন্য দেশে অধিক সংখ্যক গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে। পরিসংখ্যান বা তথ্যের যথাযোগ্য ব্যবহারের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে বৈজ্ঞানিক পদ্ধতি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতে হবে। আমরা সীমাবদ্ধতার মধ্যেও জানছিলাম যে বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানগুলোর একটা সীমাবদ্ধতা হচ্ছে কি সবসময় বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়। সংগৃহীত তথ্যের নির্ভরযোগ্যতা বৃদ্ধির জন্য কি করা যায়? তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানসমূহের দক্ষতা বৃদ্ধি করতে হবে। তথ্য সঠিকভাবে সংগ্রহ করার জন্য আরো অধিক সংখ্যক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ঠিক আছে, সো এগুলাই হচ্ছে কি বলে দোষ ত্রুটি দূরীকরণের উপায়। এখন আমরা পড়ব সর্বশেষ যে আদমশুমারি প্রকাশিত হয়েছে সেগুলার বিভিন্ন তথ্য, এবং এই তথ্যগুলা হচ্ছে জনসংখ্যা সম্পর্কিত। এটা একটা কিন্তু প্রকাশিত পরিসংখ্যানের উদাহরণ। ঠিক আছে, আদমশুমারি কিন্তু জনসংখ্যা সম্পর্কিত তথ্যই প্রকাশ করে থাকে। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান বিভাগ কিসের অধীন? তাহলে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন। এটা কিন্তু একটা এমসিকিউ কোশ্চেন হতে পারে। পরিসংখ্যান বিভাগের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক 2011 সালে 15 থেকে 19 মার্চ পর্যন্ত পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়।
সো লাস্ট কখন আদমশুমারি করা হয় 2011 সালে, এবং সেটা কত নাম্বার আদমশুমারি ছিল? পঞ্চম আদমশুমারি ছিল, এবং 16 জুলাই 2011-এ আদমশুমারির প্রাথমিক রিপোর্ট প্রকাশ করা হয়। সো আদমশুমারির প্রাথমিক রিপোর্ট, পঞ্চম আদমশুমারির প্রাথমিক রিপোর্ট কবে প্রকাশিত হয়? 16 জুলাই 2011। এবং এই গণনাটা যেভাবে করা হয় 15 থেকে 19 মার্চ 2011 পর্যন্ত প্রশ্নপত্র ব্যবহার করে দেশের সব গৃহ ও মানুষের মৌলিক তথ্য সংগ্রহ করা হয়। মাঠ পর্যায়ে 2,96,718 জন গণনাকারী, সো গণনাকারীর সংখ্যা কত ছিল? 2,96,718 জন গণনাকারী প্রশ্নপত্র পূরণ করেন এবং 48,531 জন সুপারভাইজার তদারক করেন। ঠিক আছে, এই কাজে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা UNFPA। ঠিক আছে, এবং USAID পঞ্চম আদমশুমারির ব্যয় ধরা হয়েছে কত? 250 কোটি টাকা। সো ব্যয়গুলা হচ্ছে এই যে গণনাকারী এবং সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে, এদেরকে তো পে করতে হয়েছে, তাই না? এগুলাই হচ্ছে খরচ। আবার এই যে প্রশ্নমালা ছাপানো হয়েছে, সো সব মিলায়ে খরচ হয়েছে কত? 250 কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিলের 150 কোটি টাকা এবং প্রকল্প সহায়তা থেকে আসছে 100 কোটি টাকা। আদমশুমারি সুষ্ঠুভাবে শেষ করতে দেশের প্রতিটি গ্রাম ও মহল্লাকে ম্যাপের মাধ্যমে 3,33,000 গণনা এলাকায় 30,000 গণনা এলাকায় ভাগ করা হয়েছে। ঠিক আছে, এখন আমরা এই রিপোর্টের প্রাপ্ত তথ্যগুলা দেখব। কি তখন গণনা করে পাওয়া গেছে যে বাংলাদেশের মোট জনসংখ্যা 14,23,19,000 জন। সো লাস্ট কিন্তু বাংলাদেশে যে আদমশুমারি প্রকাশ করা হয়েছে তাতে জানা গেছে কি বাংলাদেশের জনসংখ্যা 14 কোটি। ঠিক আছে, সেটা কিন্তু ছিল 2011 সালে, এখন আমরা 2025 সালে। সো 14 বছরে নিশ্চয়ই জনসংখ্যা অনেক বেড়ে গেছে বাংলাদেশের। এবং এখানে পুরুষের সংখ্যা ছিল 7,12,55,000 জন, মহিলা ছিল 7,10,64,000 জন। জনসংখ্যা বৃদ্ধির হার ছিল তখন 1.34%। জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে 964 জন, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 964 জন করে মানুষ থাকতো। এবং সেটার সংখ্যাও কিন্তু বর্তমানে আরো বেড়ে গেছে। নারী ও পুরুষের অনুপাত ছিল 100.3:100। জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ছিল সিলেট বিভাগে, জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম ছিল বরিশাল বিভাগে। এই যে ঘনত্ব দিয়ে আমরা জানতে পারি যে প্রতি কিলোমিটারে কতজন মানুষ থাকে, অর্থাৎ 964 জন মানুষ ছিল। এটা মানে বোঝায় যে বাংলাদেশ সে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, মানে বাংলাদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। আমরা সেটা এই যে রিপোর্টের তথ্য অনুসারে বুঝতে পারি। এটুকুই এই চ্যাপ্টারটা খুবই ছোট, কিছু কিছু ইনফরমেশন জাস্ট তোমাদের স্ট্রংলি মনে রাখা লাগবে। এগুলো মনে রাখলেই হচ্ছে আমরা এই চ্যাপ্টার থেকে যদি MCQ আসে তাহলে ইজিলি পারবো। ঠিক আছে।